হ্যালো গাইজ, ওয়েলকাম টু 5 মিনিট স্কুল। কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। আমি জানি পরিস্থিতিটা খুব খারাপ। এই পরিস্থিতিতে ভালো থাকা রীতিমতো লড়াই করার মতো। কিন্তু এটুকু আশা রাখি যে অন্ধকার যত গাঢ় হয়, সূর্যটা তারপরে ঠিক ততটাই তাড়াতাড়ি আসে। আশা করি পরিস্থিতিটা খুব তাড়াতাড়ি আমরা কাটিয়ে উঠতে পারবো, প্যান্ডেমিকটা কাটিয়ে উঠতে পারবো। তো আজকের এই ভিডিওতে আমরা ইকোনমি বা অর্থনীতি নিয়ে কথা বলবো, এবং এটাও আশা করি যে ইকোনমিক যে কন্ডিশনটা বর্তমানে চলছে সেটাও কাটিয়ে উঠতে পারবো। তো ইকোনমির পার্ট ওয়ান বা অর্থনীতির পার্ট ওয়ান ভিডিওতে আমরা ইকোনমি কী, কেন, তার শ্রেণীবিভাগ, তার পরিকল্পনা বা যোজনাকে কতগুলো ভাগে ভাগ করি, সেগুলো কি কি, পরিকল্পনার প্রকৃতি, আকৃতি, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছিলাম এবং বেসিক কনসেপ্ট একটা তৈরি করার চেষ্টা করেছিলাম। আশা করি ওই ভিডিওটা তোমাদের অনেকটা কাজে লাগবে আজকের ক্লাসটা ঠিকভাবে বোঝার জন্য। তো যারা এখনও ওই ভিডিওটা ভালো করে দেখে নাওনি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম পার্ট ওয়ানের, অবশ্যই 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 দেখে নিও। তো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করব, তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট তোমাদের কাছে, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো, বন্ধুদের সাজেস্ট করো। আর হ্যাঁ, যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান সবার আগে তুমি পেতে পারো। দেখো, আজকে অর্থনীতি নিয়ে কথা বলতে গেলে সবার আগে যেটা বলতে হবে সেটা হচ্ছে ভারতীয় অর্থনীতি, ভারতীয় পরিকল্পনার ইতিহাস। প্রথমে কী নিয়ে কথা বলবো? ভারতীয় পরিকল্পনার ইতিহাস। দেখো, আমরা মোটামুটিভাবে জানি যে 1951 সালের 1 এপ্রিল আমাদের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণের মাধ্যমে ভারতে পরিকল্পনা রাজত্বের সূচনা হয়। কবে তাহলে করেছিলাম? না, 1951-এর 1 এপ্রিল। এই দিন থেকে আমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনা কার্যকর হয়। তাহলে কি হলো? এদিন থেকে ফার্স্ট 5 ইয়ার প্ল্যান শুরু করা হলো এবং ভারতবর্ষে পরিকল্পনা রাজত্বের একটা সূচনা হলো। কিন্তু পরিকল্পনা সম্পর্কে যে আগ্রহ, সেটা কিন্তু প্রাক স্বাধীনতা যুগে অর্থাৎ স্বাধীনতার আগে থেকেই ভারতীয় বিশেষজ্ঞদের মধ্যে দেখা গিয়েছিল। যেমনটি আগের ক্লাসে তোমাদের আমি বলেছিলাম যে ইন দ্য ইয়ার 1934 এম বিশ্বেশ্বরাইয়া নামে একজন ভদ্রলোক, একজন ইঞ্জিনিয়ার, তিনি লিখেছিলেন প্ল্যান্ড ইকোনমি অফ ইন্ডিয়া। কী লিখেছিলেন দেখো? 1934 সালে এম বিশ্বেশ্বরাইয়া, আমি বাংলায় লিখে দিচ্ছি আগের দিন যেহেতু ইংরেজিতে লিখেছিলাম, এই ভদ্রলোক একজন ইঞ্জিনিয়ার এম বিশ্বেশ্বরাইয়া, ইনি ভারতীয় অর্থনীতি কেন প্রয়োজন এইগুলোর বিষয়ে একটি বই লেখেন যেটার নাম ছিল প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া। এবার আমি আগেই বলেছিলাম এই বইটিতে তিনি অর্থনীতির কোনো দিশা দেখাতে পারেননি, জাস্ট অর্থনীতির প্রয়োজন এইরকম কিছু একটু আলোচনা করেছিলেন, এবং রাশিয়ার যে সোভিয়েত রাশিয়ার যে বিষয়টা পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণের কথা সেগুলো লেখা ছিল এখানে। তারপর কি করলেন? 1938-এ ন্যাশনাল প্ল্যানিং কমিশন গঠন করা হয়। ইন দ্য ইয়ার 1938 ন্যাশনাল প্ল্যানিং কমিশন গঠন করা হয়। কখন করা হয়? না, 1938-এ জাতীয় কংগ্রেসের সভাপতি হন সুভাষচন্দ্র বোস, এবং ঠিক তখনই ন্যাশনাল প্ল্যানিং কমিশন গঠন করেন জাতীয় কংগ্রেস, যার সভাপতি ছিলেন, মনে রাখবে অবশ্যই, এটার সভাপতি ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন JL নেহেরু, পণ্ডিত জওহরলাল নেহেরু। আর ওই সময় তদানীন্তন INC প্রেসিডেন্ট ছিলেন, জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন সুভাষচন্দ্র বোস। এটা ভীষণ গুরুত্বপূর্ণ, অনেকবার পরীক্ষাতে এসেছে, অবশ্যই এই তথ্যটা তোমরা প্রত্যেকে মনে রাখবে। এরপর দেখো, এরপর কি হলো? 1944 সালে প্ল্যানিং অ্যাডভাইজারি একটা
বিভাগ তৈরি হয়, উন্নয়ন বিভাগ তৈরি হয় আলাদা করে। কি হলো, 1944 সালে দালাল নামে একজন ভদ্রলোক ছিলেন, দালাল, এনার নেতৃত্বে কি হলো, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ গঠন করা হলো। আবার দেখো, ওই একই বছর 1944 সালে পিপুলস প্ল্যান নামে একটা 1944 সালে পিপুলস প্ল্যান এলো, একটা পরিকল্পনা প্রকাশ করা হলো, সেটাকে নাম দেওয়া হলো পিপুলস প্ল্যান। এটা বিষয়টা কি, পিপুলস প্ল্যান তোমাদের জেনে রাখা অবশ্যই প্রয়োজন। সেটা হচ্ছে সমাজতান্ত্রিক ধারণার ভিত্তিতে এই পিপুলস প্ল্যান গঠিত হয়েছিল। কিসের ভিত্তিতে না, সমাজতান্ত্রিক ধারণার ভিত্তিতে। এটা আমি জাস্ট লিখে দিচ্ছি তোমাদের মনে রাখার সুবিধার জন্য, সমাজতান্ত্রিক ধারণার ওপর বেশ করে। কে করলেন, MN রয়। তোমরা জানো মানবেন্দ্রনাথ রায়, এই নামটার সঙ্গে প্রত্যেকে পরিচিত। এই MN রায়ের নেতৃত্বে ইন্ডিয়ান ফেডারেশন অফ লেবার, ইন্ডিয়ান ফেডারেশন অফ লেবার কারা পাবলিশ করলেন, ইন্ডিয়ান ফেডারেশন অফ লেবার। তাহলে কি হলো, 1944 সালে সমাজতান্ত্রিক ধারণার ওপর ভিত্তি করে মানবেন্দ্রনাথ রায় বা MN রায়ের নেতৃত্বে ইন্ডিয়ান ফেডারেশন অফ লেবার আরও একটি পরিকল্পনা প্রকাশ করে, যেটার নাম হচ্ছে পিপুলস প্ল্যান। এই যে পরিকল্পনাটা, এটাও কিন্তু মূলত ওই USSR বা সোভিয়েত রাশিয়ার ধাঁচে তৈরি করা। তাহলে মনে রাখলাম কি, 1934 বিশ্বেশ্বরাইয়া যে বইটা লিখেছিল সেটাও সোভিয়েত রাশিয়ার ধাঁচের, 1944 সালে পিপুলস প্ল্যান এলো, সেটাও সোভিয়েত রাশিয়ার ধাঁচে। তাহলে সোভিয়েত রাশিয়াকেই আমরা মূলত বেশ হিসেবে ভেবে নিয়েছিলাম যে এরা যেটা করছে এরা ঠিক করছে, এরকম একটা ধারণা আমাদের মনে ছিল। এরপর কি করলাম, 1946 সালে তোমরা প্রত্যেকে জানো অন্তর্বর্তী সরকার গঠন হলো। 1946 সালে কি হলো, অন্তর্বর্তী সরকার গঠন হলো। 1946 অন্তর্বর্তী সরকার বা ইন্টেরিয়াম গভর্নমেন্ট গঠন হলো। সেখানে একটা এই অন্তর্বর্তী সরকার প্ল্যানিং অ্যাডভাইজারি বোর্ড তৈরি করলেন। 1946-এ অন্তর্বর্তী সরকার কি করলেন, প্ল্যানিং অ্যাডভাইজারি বোর্ড তৈরি করলেন। এরপর এখানেই আমরা থেমেছিলাম না, 1947 সালে আবার একটা জিনিস তৈরি করলাম। সেটা কি না, ইকোনমিক প্রোগ্রাম কমিটি গঠন করা হলো। 1947-এ ইকোনমিক প্রোগ্রাম কমিটি গঠন করলাম। এটাতে নেতৃত্ব দিলেন কে, এটারও দেখো নেতৃত্ব দিলেন পণ্ডিত JL নেহেরু, অর্থাৎ পণ্ডিত জওহরলাল নেহেরু। তাহলে 1938-এ যখন সুভাষচন্দ্র বোসের সভাপতিত্বে জাতীয় কংগ্রেস ন্যাশনাল প্ল্যানিং কমিশন গঠন করলো, সেটারও প্রেসিডেন্ট ছিলেন জওহরলাল নেহেরু। আবার 1947 সালে ইকোনমিক প্রোগ্রাম কমিটি যখন গঠন হলো, সেটাকেও নেতৃত্ব দিলেন জওহরলাল নেহেরু। এরপর দেখো 1950 সালে, 1947-এর পর আমরা চলে যাব সরাসরি 1950 সালে। এটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা সাল। কেন না, এই বছর প্ল্যানিং কমিশন গঠন হলো। প্ল্যানিং কমিশন, যেটা পরবর্তীতে দীর্ঘদিন কাজ করেছিল। প্ল্যানিং কমিশন বা যোজনা পর্ষদ বা পরিকল্পনা কমিশন। তাহলে যোজনা পর্ষদ হচ্ছে কেন্দ্রীয় সরকারের দেওয়া নাম। 1950 সালে এই যোজনা পর্ষদ গঠন হয়েছিল। যেটা কেন গঠন করা হয়েছিল না, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার চূড়ান্ত রূপরেখা তৈরির জন্য এই প্ল্যানিং কমিশন তৈরি করা হয়। এই যে প্ল্যানিং কমিশন, প্রধানমন্ত্রী হচ্ছে পদাধিকার বলে এই পর্ষদের সভাপতি। প্ল্যানিং কমিশনের সভাপতি কে হন, প্রেসিডেন্ট কে হন, প্রেসিডেন্ট হন অবশ্যই প্রাইম মিনিস্টার, এবং সেই কারণে প্রথম প্রেসিডেন্ট ছিলেন জওহরলাল নেহেরু। তাহলে ফার্স্ট প্রেসিডেন্ট কে ছিলেন, ফার্স্ট প্রেসিডেন্ট ছিলেন JL নেহেরু। তোমরা জানো JL নেহেরু ছিল আমাদের প্রথম প্রধানমন্ত্রী, সেই জন্য জওহরলাল নেহেরু প্রথম প্রেসিডেন্ট ছিলেন এই প্ল্যানিং কমিশনের। এখানে বলে রাখা দরকার যে যোজনা কমিশন কোনো সাংবিধানিক পর্ষদ নয়। এই যে প্ল্যানিং কমিশন, এটা কোনো সাংবিধানিক পর্ষদ বা কনস্টিটিউশনাল বডি নয়, এটি একটি স্বশাসিত সংস্থা। অর্থাৎ প্রতিটি
পরিকল্পনার সময়কাল যে 5 বছর সেটা সমস্ত কিছু ঠিক করবে এই সংস্থাটি নিজেই। তাহলে কি জানলাম? যে প্ল্যানিং কমিশন গঠন হলো 1950 সালে, যার প্রেসিডেন্ট হবে পদাধিকার বলে প্রাইম মিনিস্টার, যে কারণে প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ছিলেন প্রথম প্রেসিডেন্ট। এবং এই যে প্ল্যানিং কমিশন, দিস ইজ নট অ্যান কনস্টিটিউশনাল বডি, অর্থাৎ এটি কোনো সাংবিধানিক পর্ষদ নয়, কনস্টিটিউশনাল ইনস্টিটিউশন নয়, এটি একটি স্বশাসিত সংস্থা। এবার মনে রাখবে যে প্রতিটি পরিকল্পনার সময়কাল ছিল 5 বছর। এরপরে 1956 সালে এই যোজনা পর্ষদকে পরামর্শদান করার জন্য আবার একটা নতুন পর্ষদ গঠন করলাম। কি করলাম? 1956 সালে আবার একটা নতুন পর্ষদ বা কমিশন গঠন করলাম, যার কাজ হবে এই প্ল্যানিং কমিশনকে পরামর্শ দেওয়া। তারা কারা? তারা ছিল ন্যাশনাল প্ল্যানিং কমিশন। ন্যাশনাল প্ল্যানিং কমিশন। তাহলে কি মনে রাখবে? প্ল্যানিং কমিশন হলো 1950-এ, 5 বছর পেরিয়ে 6ষ্ঠ বছরে 1956-এ মনে হলো যে প্ল্যানিং কমিশনকে আবার অ্যাডভাইস দেওয়ার জন্য লোক দরকার। তখন কি করা হলো না, তাকে পরামর্শ দেওয়ার জন্য আবার জাতীয় পরিকল্পনা পর্ষদ বা ন্যাশনাল প্ল্যানিং কমিশন গঠন করা হলো। এরপরে মনে হলো যে না, আরও কিছু দরকার। তখন দেখো ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল তৈরি করলাম আমরা। ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল কি হলো না, এই কাউন্সিলে কে থাকবে না, প্রধানমন্ত্রী থাকবে অ্যাজ প্রেসিডেন্ট। কি হবে? পিএম অ্যাজ প্রেসিডেন্ট। আর কে থাকবে না, অল সিএমস, যত রাজ্যের মুখ্যমন্ত্রী আছে অল সিএমস অ্যাজ মেম্বার্স। তাহলে কি হলো? প্রধানমন্ত্রী ছিলেন, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলের প্রধান হচ্ছেন বা প্রেসিডেন্ট হচ্ছেন, যেটাকে আমরা সভাপতি বলি, সভাপতি হলেন প্রধানমন্ত্রী, এবং অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা হচ্ছেন এই ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল বা জাতীয় উন্নয়ন পর্ষদের সদস্য। এই পর্ষদ পরিকল্পনার উদ্দেশ্যটা নির্ধারণ করবে। এর কাজ কি? পরিকল্পনার উদ্দেশ্যটা নির্ধারণ করবে। এছাড়া কি করবে না, খসড়া পরিকল্পনার অনুমতি দেবে। তাহলে আমরা মোটামুটি এই তিনটেই জানবো। এছাড়াও যদিও অনেকগুলো আছে, সেগুলো আমাদের খুব একটা প্রয়োজন নেই। আমরা জানবো প্ল্যানিং কমিশন, ন্যাশনাল প্ল্যানিং কমিশন এবং ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। এরপর ভারতীয় অর্থনীতিটা ভালোভাবে জানতে গেলে বেশ কিছু অ্যাব্রিভিয়েশন জানতে হয়, অর্থাৎ বেশ কিছু টার্ম জানতে হয়, যেসব শব্দগুলো ব্যবহার হয় সেই বিষয়গুলো জানতে হয়। এগুলো কি কি সেইগুলো কয়েকটা বিষয় তোমাদের সামনে তুলে ধরছি। এখন আমি জাস্ট তোমাদের অ্যাব্রিভিয়েশনগুলো বলে দেবো, অর্থাৎ পুরো নামগুলো বলে দেবো, তারপর বিশদে এগুলো নিয়ে আলোচনা করব। প্রথম যে নামটা জানতে হবে সেটা হচ্ছে জিডিপি। প্রথম যে নামটা জানবো সেটা হচ্ছে জিডিপি। জিডিপি কথাটার পুরো নাম হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা মোট আভ্যন্তরীণ উৎপাদন। মোট আভ্যন্তরীণ উৎপাদন। এরপর আমরা জানবো পিপিপি। পিপিপি কথার অর্থ হচ্ছে পারচেজিং পাওয়ার প্যারিটি। এর অর্থ হচ্ছে ক্রয় ক্ষমতা নির্ধারক। ক্রয় ক্ষমতা নির্ধারক। এরপর জানবো এইচডিআই। এইচডিআই কথার অর্থ হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বা মানব উন্নয়ন সূচক, অর্থাৎ একটা জায়গার মানব উন্নয়ন কতটা কীরকম সেইটা নির্ধারণ করার জন্য এই এইচডিআই ব্যবহার করা হয়। এরপর হচ্ছে এমপি। এমপি কথার অর্থ হচ্ছে মার্কেট প্রাইস। মার্কেট প্রাইস বা বাজার দর। এরপর হচ্ছে ডিপি। ডিপি কথার অর্থ হচ্ছে ডোমেস্টিক প্রোডাক্ট। ডোমেস্টিক প্রোডাক্ট বা আভ্যন্তরীণ উৎপাদন। এরপর হচ্ছে এনডিপি, তার অর্থ হচ্ছে নেট ডোমেস্টিক প্রোডাক্ট। নেট ডোমেস্টিক প্রোডাক্ট বা চূড়ান্ত আভ্যন্তরীণ উৎপাদন। এরপর হচ্ছে এফসি। এফসি কথার অর্থ হচ্ছে ফ্যাক্টর কস্ট। এরপর আমরা জানবো জিআইআই। জিআইআই কথার অর্থ হচ্ছে জেন্ডার ইনইকুয়ালিটি ইনইকুয়ালিটি ইন্ডেক্স। জেন্ডার
ইনইকুয়ালিটি ইন্ডেক্স বা লিঙ্গ উন্নয়ন সূচক। এরপর আমরা জানবো জিএনপি, এগুলো প্রত্যেকটা পরস্পরের সঙ্গে সম্পর্কিত, সেগুলো নিয়েও আমরা বিস্তারিত আলোচনা করব। এখন জাস্ট নামগুলো নিয়ে কথা বলছি। জিএনপি মানে হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। এরপর হচ্ছে এনআই, এনআই কথার অর্থ হচ্ছে ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয়। এরপর আমরা জানবো হচ্ছে পিসিপি, পিসিপি কথার অর্থ হচ্ছে পার ক্যাপিটা ইনকাম, পার ক্যাপিটা প্রোডাক্ট, পার ক্যাপিটা প্রোডাক্ট। দেখো এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে পিসিআই, দ্যাট ইজ পার ক্যাপিটা ইনকাম, পার ক্যাপিটা ইনকাম। তারপর জানবো আইটিএক্স বা ইন্ডিয়ান ট্যাক্স ইন্ডেক্স, ইন্ডিয়ান ট্যাক্স ইন্ডেক্স। তারপর জানবো আইটি বা ইনডাইরেক্ট ট্যাক্স। এছাড়া জানবো ডিটি বা ডাইরেক্ট ট্যাক্স। এই ডাইরেক্ট ট্যাক্স এবং ইনডাইরেক্ট ট্যাক্স কী সে বিষয়গুলো আমাদের জানা প্রয়োজন এবং সেগুলো অবশ্যই আমরা পরবর্তীতে আলোচনা করব। এইবার আর কয়েকটা শব্দ নিয়ে আলোচনা করব যেগুলো হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ অর্থনীতি বোঝার ক্ষেত্রে। যেমন একটা হচ্ছে, তার মধ্যে একটি হচ্ছে অ্যাসেট, ASSETS। তোমরা যারা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছো তারা জানো যে অ্যাসেট ডিক্লারেশন প্রত্যেক বছর দিতে হয়। এই অ্যাসেট কথাটার অর্থ হচ্ছে সম্পত্তি, অর্থাৎ এখানে স্থাবর এবং অস্থাবর মোট সম্পত্তির পরিমাণ। তাহলে অ্যাসেট কথার অর্থ হচ্ছে মোট স্থাবর সম্পত্তি এবং অস্থাবর সম্পত্তিকে যোগ করলে যেটা পাবে সেটাই হচ্ছে তোমার অ্যাসেট। এরপর হচ্ছে BOT, বি স্মল ও টি, এটার অর্থ হচ্ছে ব্যালেন্স অফ ট্রেড, ব্যালেন্স অফ ট্রেড অর ব্যালেন্স অফ পেমেন্টও বলা হয়, BOPও বলা হয়। এই বিষয়টা কি না, দুটি দেশের মধ্যে আমদানি ও রপ্তানি যখন হয় তখন ওই আমদানি এবং রপ্তানি বাণিজ্যের বা মূলধনের পার্থক্য, অর্থাৎ আমদানি করলাম আমি 100 টাকার আর রপ্তানি করলাম 130 টাকার, তাহলে BOT হয়ে গেল +30। আবার দেখো আমদানি করলাম 100 টাকার, রপ্তানি করলাম 70 টাকার, তাহলে BOT হয়ে গেল -30। এবার দেখো এরপর যেটা আমরা জানবো সেটা হচ্ছে ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট এই বিষয়টা কি না, বার্ষিক আয় ব্যয়ের হিসেব, সেটাকেই আমরা বলি ব্যালেন্স শিট, এবং এটার মাধ্যমে আমরা বার্ষিক আয় ব্যয়ের হিসেব প্রকাশ করি। এরপর বিষয়টি হচ্ছে ব্যাংকার্স চেক, CHEQUE। আমরা অনেকেই মনে করি যে ব্যাংকার্স চেক মানে নিশ্চয়ই ব্যাংক থেকে যে চেকগুলো দেয়, বিষয়টা সেরকম নয়। একটা ব্যাংক থেকে অন্য ব্যাংকের জন্য যে চেকগুলো ইস্যু করা হয় সেটাকে আমরা বলি ব্যাংকার্স চেক। তাহলে কি হলো না, একটা ব্যাংক থেকে অন্য ব্যাংকের জন্য যে চেক ইস্যু করি সেটাকে আমরা বলি ব্যাংকার্স চেক। এরপর আমরা জানবো ব্যাংক রেট। এই ব্যাংক রেট বিষয়টা কি না, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া হচ্ছে ভারতের কেন্দ্রীয় ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংকের নাম কি, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অন্য যে বাণিজ্যিক ব্যাংকগুলো আছে তাকে ধার দেওয়ার সময় যে হারে সুদ নেয় সেটাকে বলা হয় ব্যাংক রেট। কি হবে, কে ধার দেবে না, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, RBI ধার দেবে, কাকে দেবে, আদার ব্যাংকস, অন্য ব্যাংকগুলোকে ধার দেবে। এইখানে যে রেট অফ ইন্টারেস্ট হবে সেটি হচ্ছে ব্যাংক রেট। এবার আমরা জানবো বার্টার বিষয়টা কি, বার্টার কথাটা আমরা অনেক সময় বাটা বলি, এই কথাটা হচ্ছে বার্টার কথাটার অর্থ হচ্ছে বিনিময় ব্যবসা, অর্থাৎ একটি দ্রব্যের বিনিময়ে অন্য দ্রব্যের ব্যবসা। আমরা অনেক সময় বলি যে নোট দেওয়ার বদলে খুচরো নেব, সেটাকে বাটা বলি। বিষয়টা আসলে বাটা নয়, বিষয়টা হচ্ছে বার্টার। এই বার্টার অর্থাৎ একটি জিনিস দেব তার বদলে অন্য জিনিস আমি নিয়ে নেব, টাকা নেব না, অন্য জিনিস নিয়ে নেব। এরপর হচ্ছে বেয়ারার বা বাহক। বেয়ারার হচ্ছে একটি চেক বা একটি বিল যেটা ইঙ্গিত করবে যে উক্ত যে চেকটা বা বিলটা যে ইস্যু করেছেন এবং যে বহন করছেন দুজনেই সমান ক্ষমতার অধিকারী। তোমরা জানো ব্যাংকে বেয়ারার চেক দেওয়া হয়, এর অর্থ হচ্ছে একটি চেক বা বিল, সেই চেক বা বিলটা
যে ইস্যু করেছে সেও যা ক্ষমতা পাবে, আর যার কাছে আছে, যে বহন করছে, ক্যারি করছে, সেও সমান ক্ষমতা ভোগ করবে। এরপর একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, যেটা নিয়ে সারা দেশ মাঝে মাঝেই উত্তাল হয়ে ওঠে, আমরা সবাই প্রতিবাদী হয়ে উঠি। বিষয়টা কি না, ব্ল্যাক মানি। আর বিষয়টা আরও ভালো দাঁড়িয়েছে কেন, কারণ আমি ব্ল্যাক পেনে লিখছি ব্ল্যাক মানি কথাটা। এই ব্ল্যাক মানি নিয়ে মাঝে মাঝেই আমাদের ভেতরটা হঠাৎ মোচড় দিয়ে ওঠে, বিষয়টা কি না বুঝেই আমরা নানা রকম মন্তব্য করি। এই ব্ল্যাক মানি হচ্ছে, খুব ভালো করে বোঝো, যে কোনো একজন ব্যক্তি, একাধিক ব্যক্তি, কিংবা পলিটিক্যাল লিডার, কিংবা একটি সংস্থা, তাদের যে টাকা কোনো ভারতীয় রাষ্ট্রায়ত্ত ব্যাংকে জমা রাখে না, কি করলেন, জমা না রেখে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে হিসেব দিলেন না, এবং যার জন্য কেন্দ্র, রাজ্য বা সংশ্লিষ্ট কোনো অথরিটির কাছে কোনো ট্যাক্স জমা করলেন না। কি বললাম, আমি আবার বলছি, কিছু টাকা, কিছু পরিমাণ টাকাকে কোনো ব্যক্তি বা সংস্থা কোনো ভারতীয় ব্যাংকে জমা করলেন না, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে কোনো হিসেব দিলেন না, কেন্দ্র, রাজ্য বা কোনো জায়গাকে কোনো ট্যাক্স দিল না সেটার জন্য। অর্থাৎ এক কথায় বলতে পারো, যেটা হিসেব বহির্ভূত বা ট্যাক্স দেওয়া হয় না যে টাকার জন্য, সেটাকেই বলা হয় ব্ল্যাক মানি। এই বিষয়টিকে একটি ইকোনমিক অফেন্স বা অর্থনৈতিক অপরাধ হিসেবে ধরা হয়। তাহলে ব্ল্যাক মানি বিষয়টি হচ্ছে একটি ইকোনমিক অফেন্স বা অর্থনৈতিক অপরাধ। এরপর আমরা জানবো যে কমার্শিয়াল ব্যাংক, আমরা অনেক সময় বলি বাণিজ্যিক ব্যাংক বা কমার্শিয়াল ব্যাংক, এই বিষয়টি আসলে কি। কমার্শিয়াল ব্যাংক, দেখো, কমার্শিয়াল ব্যাংক হচ্ছে একটা বাণিজ্যিক প্রতিষ্ঠান, যেখানে কোনো রকম জমা পুঁজি না থাকলেও ধার বা লোন দেওয়া হয় ব্যবসার জন্য, এবং অন্যান্য অর্থনৈতিক কাজের জন্য, কাজের সাথেও যুক্ত থাকে মোটামুটি। তাহলে মূল কন্ডিশন কি, তুমি কোনো টাকা জমা না রেখেও সেখান থেকে লোন বা ধার পেতে পারবে তোমার ব্যবসার জন্য বা অন্যান্য প্রয়োজনে। ঠিক আছে, যে ব্যাংকগুলো এগুলো করবে তাদেরই আমরা বলি কমার্শিয়াল ব্যাংক বা বাণিজ্যিক ব্যাংক। এরপর হচ্ছে কল মানি, CLL, কল মানি। কল মানি মানে কি টাকাকে ডাকো, বিষয়টা এরকম নয়। কল মানি হচ্ছে অত্যন্ত কম সময়ের জন্য যে লোন দেওয়া হয়, খুব কম সময়ের জন্য একটা লোন দিলাম, সেটাকে বলা হয় কল মানি। সাধারণত দেখা যায় এগুলোর সুদের হার খুবই কম হয়। এরপর আমরা জানবো ডিফ্লেশন। কি জানবো, ডিফ্লেশন। এই ডিফ্লেশন, ইনফ্লেশন কথাগুলো নিয়ে আমরা মাঝে মাঝেই নিজেদের মধ্যে আলোচনা করি। তো এই ডিফ্লেশন কথাটার অর্থ কী? ডিফ্লেশন কথাটার দ্বারা কোনো রাষ্ট্র বা কোনো রাজ্যের বাজার পর্যবেক্ষণকে বোঝায়। কি করবে, বাজার পর্যবেক্ষণকে বোঝায়। এ ধরনের পর্যবেক্ষণ তখনই হয় যখন একটি বাজারে অর্থনৈতিক লেনদেন খুবই কমে যায়, দেখা গেল মানি সার্কুলেশন ভীষণ কমে গেল, তখনই এই ধরনের পর্যবেক্ষণ হয়। তাহলে ডিফ্লেশন কি না, এটি এক ধরনের বাজার পর্যবেক্ষণ। বিস্তারিত আলোচনা আমরা পরবর্তীতে করব। এরপর ডিপ্রেসিয়েশন। এই ডিপ্রেসিয়েশন কথাটা ইকোনমিতে কী অর্থে ব্যবহার করা হয় না, যুদ্ধ হলো কোথাও, খরা হলো, দুর্ভিক্ষ হলো প্রভৃতি কারণে রাষ্ট্রের স্থায়ী মূলধন, বেশ কিছু স্থায়ী মূলধন বা সম্পত্তি তো রাষ্ট্রের থাকে, সেগুলো কমে যায়, সেটাকে আমরা বলি ডিপ্রেসিয়েশন। যেমন এই করোনার কারণে এখন কমে গেছে রাষ্ট্রের স্থায়ী মূলধন, বিভিন্ন রাষ্ট্রের ক্ষেত্রেই এটা হয়েছে। এই যে বিষয়টা, এটাকে আমরা বলি ডিপ্রেসিয়েশন। এরপর হচ্ছে ডিভ্যালুয়েশন বা ডিভ্যালুয়েশন। এই ডিভ্যালুয়েশন ব্যাপারটা কি না, বৈদেশিক মুদ্রার যে মূল্য, সেটা সরকারিভাবে অবনমন ঘটানো। এটি কেন করা হয় না, দেশীয় রপ্তানি প্রক্রিয়াকে উৎসাহিত করা এবং বিদেশি আমদানি ব্যবসাকে নিরুৎসাহিত করার জন্য করা হয়। অনেক সময় দেখা যায়, জাস্ট একটু আগে তোমাদেরকে আমি বললাম যে এরকম হয়, বিওটি বা ব্যালেন্স অফ ট্রেড বোঝানোর সময় বলেছিলাম যে দেখা গেল আমার দেশে রপ্তানি করছে 100 টাকার, আমদানি করছে 400 টাকার, তাহলে এই 300 টাকা লস
অর্থাৎ বিওটি নেগেটিভের দিকে যাচ্ছে, সেইটিকে পজিটিভ করার জন্য আমরা কি করি, আমরা তখন যেটা করি দেশীয় রপ্তানি প্রক্রিয়াকে উৎসাহিত করি যে আরও বেশি বেশি করে রপ্তানি করো, সেখানে আমরা ট্যাক্স ছাড় দেব আর ডিভ্যালুয়েশন করব, এবং বিদেশি আমদানি প্রক্রিয়ার ওপর বেশি বেশি করে ট্যাক্স বসিয়ে দিই, যে চাইনিজ মাল আর ব্যবহার করতে দেব না, অর্থাৎ নিরুৎসাহিত করি। এই যে বিষয়টা, এটাকেই বলা হয় ডিইভ্যালুয়েশন, অর্থাৎ বৈদেশিক মুদ্রার মূল্যের অবনমন ঘটানো। এরপর আমরা শিখব ডিভিডেন্ড। ডিভিডেন্ডটা কি? দ্য আর্নিং অফ স্টক পেড টু স্টক হোল্ডার। একটা স্টক তোমার কাছে আছে, একটা শেয়ার হোল্ডার, তুমি একটা কোম্পানি স্টক হোল্ডার বা শেয়ার হোল্ডার। এইবার ওই কোম্পানি তোমাকে বছরের শেষে যেটা দেবে সেইটা হচ্ছে ডিভিডেন্ড। এবার জানবো ভ্যাট, ভ্যাট। এখন যদিও ভ্যাট তুলে দেওয়া হয়েছে, এটা ভ্যাট কথাটার অর্থ হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স, এটার বদলে এখন কি এসছে, জিএসটি। ঠিক আছে, তোমরা জানো জিএসটি কথার পুরো নাম আমি আর বলে দেবো না, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে জিএসটি কথাটির পুরো নাম কি। কি জানাবে? জিএসটি কথাটির পুরো নাম কি এবং কত রকম জিএসটি আছে, সিজিএসটি, এসজিএসটি, এই বিষয়গুলোর পুরো নামও অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। এছাড়া কি কি ট্যাক্স আছে? এছাড়া আছে সিডি, বা এটার নাম হচ্ছে কাস্টমস ডিউটি। এছাড়া আছে ইডি, যেটার নাম হচ্ছে এক্সাইজ ডিউটি। এছাড়া আছে এলটি কথার অর্থ হচ্ছে ল্যান্ডফিল ট্যাক্স। এছাড়া আছে সিসিএল কথার অর্থ হচ্ছে ক্লাইমেট চেঞ্জ লেভি, অর্থাৎ আবহাওয়া পরিবর্তনজনিত, জলবায়ু পরিবর্তনজনিত একটা লেভি দিতে হয়। এছাড়া আছে সিআইটি। কে আছে? সিআইটি কথার অর্থ হচ্ছে কর্পোরেট ইনকাম ট্যাক্স। এছাড়া কে আছে? জিএনআই, আমি আগেই বলেছি, গ্রস ন্যাশনাল ইনকাম। এছাড়া আছে আইপিটি কথাটার অর্থ হচ্ছে ইন্স্যুরেন্স প্রিমিয়াম ট্যাক্স। তোমরা জানো ইন্স্যুরেন্সের প্রিমিয়াম দেওয়ার সময় একটা ট্যাক্স দিতে হয়, সেটার নাম হচ্ছে আইপিটি, যেটা এখন জিএসটির অন্তর্ভুক্ত হয়ে গেছে, জাস্ট জিএসটি দিতে হয়, আইপিটি কিছু দিতে হয় না। এছাড়া আমরা কি কি জানবো? বিওটি বা বিওপি, তোমরা বলেছি যে বিওটিকে বিওপিও অনেক সময় বলা হয়। এছাড়া জানবো এফটি কথার অর্থ হচ্ছে ফরেন ট্রেড, অর্থাৎ বৈদেশিক বাণিজ্য। এফটি কথার অর্থ হচ্ছে ফরেন ট্রেড। এছাড়া কি জানবো? এছাড়া একটা বিষয় নিয়ে বেশ কিছুদিন আগে সংসদ থেকে শুরু করে গোটা দেশ উত্তাল হয়ে গিয়েছিল, সেটা হচ্ছে এফডিআই কথার অর্থ হচ্ছে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। বিষয়টা কি সেটা নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব। দেখো, মোটামুটিভাবে যে অ্যাব্রিভিয়েশনগুলো ব্যবহার করা হয় সেই বিষয়গুলো আমরা জেনে গেলাম। এইবার আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যার প্রথমটি হচ্ছে বন্ড। আমরা অনেক সময় বলি বাজারে বন্ড ছাড়া হয়েছে, বন্ডে এই ছেড়ে দেওয়া হয়েছে, জামিন দেওয়া হয়েছে। এই বন্ড বিষয়টা কি? বন্ড বিষয়টা হচ্ছে একটি আইনি চুক্তিপত্র। বন্ড কি না? একটি আইনি চুক্তিপত্র যাতে নির্ধারণ করা থাকে যে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ বা প্রিন্সিপাল একটি নির্দিষ্ট সময় পর সুদসহ ফেরত দেওয়া হবে বা পাওয়া যাবে। তাহলে বন্ড কি? আ লিগাল এগ্রিমেন্ট টু পে এ সার্টেন সাম অফ মানি দ্যাট ইজ কল্ড প্রিন্সিপাল অ্যাট সাম ফিউচার ডেট অ্যান্ড ক্যারিং এ ফিক্সড রেট অফ ইন্টারেস্ট। তাহলে বন্ড বিষয়টা কি? বন্ড হচ্ছে একটি আইনি চুক্তিপত্র। সরকার মাঝে মাঝেই বন্ড বাজারে ছাড়ে, আমরা কিনে রাখি অনেকেই। এই বন্ড হচ্ছে একটি আইনি চুক্তিপত্র যাতে নির্ধারিত থাকে যে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ একটি নির্দিষ্ট সময় পর সুদসহ দেওয়া হবে। সরকার কি করে, যখন তার ভাঁড়ারে অর্থ কমে যায় তখন জনগণের কাছ থেকে টাকা তোলার জন্য বন্ড ছাড়ে, কথা দেয় যে আমি 2 বছর পর তোমাকে 10% হারে সুদ দিয়ে দেব। এরকম একটা চুক্তিপত্র, এটাকেই বলা হয় বন্ড। বন্ডের পর সবথেকে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে বাজেট নিয়ে সারা ভারতবর্ষে যত আলোচনা হয় ততটা বোধহয় করোনা নিয়েও হয়নি। বাজেট হচ্ছে সাধারণত কোনো সরকারের কিংবা সংস্থার প্রস্তাবিত বার্ষিক বছরের শুরুতে কোন খাতে কত আয় হবে এবং কোন খাতে কত ব্যয় হবে তার বিস্তারিত বিবরণ বা হিসেব। আমরা যদি ইংরেজিতে বলি বিষয়টা কি হবে না, অ্যান এস্টিমেট অফ এক্সপেক্টেড রেভিনিউজ অ্যান্ড এক্সপেন্ডিচার ফর এ গিভেন পিরিয়ড, ইউজুয়ালি আ ইয়ার
আইটেম বাই দেম। সাধারণত কোনো সরকারের বা সংস্থার প্রস্তাবিত বার্ষিক বাজেট বলতে আমরা বুঝব ওই সংস্থার বা সরকারের বছরের শুরুতে কোন খাত থেকে কত আয় হবে এবং কোন খাত থেকে কত খরচ হবে তার বিস্তারিত বিবরণ। অর্থাৎ সরকার ঘোষণা করে রেল থেকে আমার এত আয় হবে, এত ব্যয় হবে, হসপিটাল থেকে এত আয় হবে, এত ব্যয় হবে, এরকম। এইবার বাজেট যখন এলো, বাজেটের সঙ্গে সঙ্গেই আসবে বাজেট ডেফিসিট বা বাজেটে ঘাটতি। বাজেট ডেফিসিট, এই বাজেট ডেফিসিট কি? আমি বললাম বাজেটের দুটো অংশ থাকবে, একটা হচ্ছে আয় বা ইনকাম, আর একটা হচ্ছে ব্যয় বা এক্সপেন্ডিচার। এই আয়, এই আয়ের তুলনায় ব্যয় যখন বেশি হয়ে যাবে তখন এই আয় ব্যয়ের পার্থক্যটাকেই বলি আমরা বাজেট ডেফিসিট। কি হবে? ইনকামের থেকে এক্সপেন্ডিচার বেশি হয়ে যাবে, তখন কি হবে? এর যে পার্থক্য, এক্সপেন্ডিচার থেকে ইনকাম বাদ দিলে যে পার্থক্যটা হচ্ছে সেটাকেই আমরা বলছি বাজেটের ঘাটতি বা বাজেট ডেফিসিট। এরপর হচ্ছে বুলস, BULLS, বুলস। এই ষাঁড়ের চিহ্নটা মাঝে মাঝেই তোমরা পেপার পত্রিকা বিভিন্ন জায়গায় দেখতে পাও। বুলস কি না, যিনি বা যারা স্টক মার্কেট জানো, এই স্টক মার্কেটে বিনিয়োগ করেন, মানে যে কোনো কোম্পানিতে ভবিষ্যতে জিনিসের দাম বাড়লে বা কোম্পানির শেয়ার মূল্য বাড়লে অধিক লাভ হবে, এই আশায় তাদের বলা হয় বুলস। বুলস কারা না? বুলস হচ্ছে তুমি হতে পারো, আমি হতে পারি, আমরা যারা স্টক মার্কেটে বিনিয়োগ করি। কি উদ্দেশ্যে বিনিয়োগ করি? আমরা কোনো কোম্পানির শেয়ারে বিনিয়োগ করি এই আশায় যে ভবিষ্যতে জিনিসের দাম বেড়ে যাবে। আমরা টাটা আয়রন অ্যান্ড স্টিলে শেয়ার কিনে রাখলাম, বিনিয়োগ করলাম। শেয়ার কেনা মানে বিনিয়োগ করা, যে ওটার দাম বেড়ে যাবে, যখন আয়রনের দাম বেড়ে যাবে, স্টিলের দাম বেড়ে যাবে, তখন শেয়ার ভ্যালু বেড়ে যাবে, তখন আমি ওটা বিক্রি করে দিলে অধিক লাভ করতে পারবো, সেটাকেই বলা হয়, তখন আমাদের বলা হবে বুলস। এরপর হচ্ছে বায়ার্স মার্কেট, BUYERS, বায়ার্স মার্কেট। এই বায়ার্স মার্কেট বিষয়টা কি? বায়ার্স মার্কেট হচ্ছে একটি বাজার যেখানে এক বা একাধিক দ্রব্যের যোগান চাহিদার থেকে বেশি হয়ে যাওয়ার ফলে ক্রেতা অত্যন্ত দরাদরি বা দরদাম করার সুযোগ পায়। ইউজুয়ালি ভাবো না, তোমাদের চারপাশে যখন মেলা বসে, মেলায় অনেক 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 বাসনের দোকান বসে যায় বা বেডশিটের দোকান বসে যায়, তোমরা তখন কি করো? যখন মেলা বসবে, অনেক বেডশিটের দোকান বসে গেল, অনেক বসলো খেলনার দোকান, তোমরা তখন যাবে গিয়ে, দাদা বেডশিটটা কত হবে? না 300 টাকা। কত দেবে বলুন, কত দেবে বলো? আচ্ছা দাদা আপনি 280 দেবেন। না না 280 নয়, 150 টাকায় হবে? না দাদা কি বলেন, কেনা দাম আছে 250 টাকা। না না ওই 160 টাকায় দেবে তো দাও, নাহলে আমি পরের দোকানে চলে যাব। আমি একটা জাস্ট এক্সাম্পল দিলাম, বিষয়টা এরকম বিষয়টা, কনসেপ্টটা এরকম যে একটা বাজার যেখানে অত্যধিক জিনিস আছে, তুমি তোমার ইচ্ছে মতো দরাদরি করতে পারো। যেমন এই অনলাইন পড়াশুনো, অনলাইন গ্রুপস, এখানে ফ্রি এডুকেশন, এত 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 গ্রুপ আছে, এত 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 ইউটিউব চ্যানেল আছে। তোমার ভালো লাগলো না যে আমার এই ভিডিওটা ভালো লাগছে না, দূর একে আর কি বলে, এ স্যার পড়তে বলছে, দূর এর কথা শুনবো কেন, পড়বো কেন, আমি অন্য জায়গায় চলে যাব। বিষয়টা এরকম, এইটাকেই বলা হয় বায়ার্স মার্কেট। এর পরের বিষয়টা হচ্ছে ডাম্পিং, DUMPING। ডাম্পিং কথাটার অর্থ তোমরা প্রত্যেকেই জানো, অর্থাৎ বিভিন্ন বাজারে একই জিনিসের বিভিন্ন দাম যদি হয়, সেখানে কি হবে? যেখানে চাহিদা কম সেখানে দাম কম, যেখানে চাহিদা বেশি সেখানে দাম বেশি। যেমন উদাহরণ দিই, আমার দেশবাড়ি হচ্ছে মেদিনীপুর জেলায়, তো ওখানে কি হচ্ছে, ঢ্যাঁড়স বিক্রি হচ্ছে 20 টাকা কিলো। আবার কলকাতাতে কি হচ্ছে, ওই ঢ্যাঁড়সটাই বিক্রি হচ্ছে 50 টাকা, 55 টাকা, 60 টাকা পর্যন্ত। সল্টলেকে ওই ঢ্যাঁড়সটাকেই বিক্রি করছে 80 টাকায়। আবার দেখো নদিয়ার কোনো কোনো জায়গায় 5 টাকাতেও বিক্রি হচ্ছে। তাহলে বিভিন্ন বাজারে একই জিনিসের বিভিন্ন দামে বিক্রি হচ্ছে, এইটাকেই বলা হয় ডাম্পিং। অর্থাৎ যেখানে চাহিদা কম সেখানে দাম তুলনামূলক কম, যেখানে চাহিদা বেশি সেখানে দাম বেশি। এরপর হচ্ছে এক্সচেঞ্জ রেট, এই এক্সচেঞ্জ রেট বিষয়টা কি? যে দরে কেন্দ্রীয় ব্যাংকগুলি বৈদেশিক মুদ্রাকে দেশীয় মুদ্রার সাথে পরিবর্তন করে দেয়। অর্থাৎ আমাকে কেউ $1 দিল, আমি সেটা যাব
ব্যাংকে গেলে ব্যাংক বলবে যে এটার জন্য তোমাকে আমি 75 টাকা দেবো, কি 78 টাকা দেবো, কি 62 টাকা দেবো। এই যে দর, এটাকেই বলা হয় এক্সচেঞ্জ রেট। এবার হচ্ছে ইসিডি বা এক্সাইজ ডিউটি ট্যাক্স। এই এক্সাইজ ডিউটি ট্যাক্স কি, এইটা বুঝতে হবে তোমাদের, কারণ আমরা প্রত্যেকে পেট্রোলের দাম কেন বেশি, ডিজেলের দাম বেশি কেন, এই কথাটা বলি। দেখো, এই যে বস্ত্র, মদ, টেক্সটাইল, পেট্রোল প্রভৃতি জায়গায় উৎপাদন ও বিক্রয় এবং ক্রয়, এগুলোর ওপরে আলাদা আলাদা করে ট্যাক্স বসানো হয়, যে শুল্ক বসানো হয় সেটা হচ্ছে এক্সাইজ ডিউটি। এরপর হচ্ছে ফিসকাল পলিসি। কী হচ্ছে ফিসকাল পলিসি? ফিসকাল পলিসি, ফিসকাল ডেফিসিট, এই কথাগুলো তোমরা সবাই শুনেছো। এটা নিয়ে আলাদা একটা ক্লাসও আমি নেব। ফিসকাল পলিসি, ফিসকাল পলিসি কি? ফিসকাল পলিসি হচ্ছে সরকারের ব্যয় নীতি, শুল্ক নীতি এবং ঋণ নীতি। সরকারের ব্যয় নীতি, শুল্ক নীতি এবং ঋণ নীতি, এটাই হচ্ছে ফিসকাল পলিসি। এইবার আজকের ভিডিওটা শুরু করেছিলাম যে অ্যাব্রিভিয়েশন দিয়ে, সেটা হচ্ছে জিডিপি। তোমাদের প্রত্যেকের এই বিষয়টা আছে যে জিডিপি জিডিপি বলো, দেশের জিডিপি বেড়ে গেল, জিডিপি কমে গেল, বিষয়টা আসলে কি সেটা বোঝো না। জিডিপি আমি খুব সহজ কথায় বলছি, কারণ যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো তো অনেক বইতে পেয়ে যাবে বা অনেক জায়গাতেই পেয়ে যাবে, যেগুলো নিয়ে আমরাও আলোচনা করব। আজকে জাস্ট সহজ একটা কনসেপ্ট দেবো, সেটা হচ্ছে একটা নির্দিষ্ট সময় আছে তোমার কাছে, ধরে নাও সেটা 1 বছর। এই 1 বছরের মধ্যে একটি দেশের অর্থনীতির মোট মূল্যকে বলা হয় জিডিপি। এবার তুমি বলবে অর্থনীতির মূল্য মানে কি? অর্থনীতি বেচে দেবো, রেল বেচে দেবো, এলআইসি বেচে দেবো? বিষয়টা সেরকম নয়। এই বেচে দেওয়ার অর্থ, অনেকে চিৎকার করছে যে রেল বেচে দিচ্ছে, কি বিষয়টা? দেখো, আমি কোনো দল বা সরকারকে সমর্থন করে বলছি না। এই যে বেসরকারীকরণ, এটাও অর্থনীতির একটা বিশেষ দিক, যেটা শুরু হয়েছিল 1991 সালে, এবং যেটা থেকে পিএসসি, ইউপিএসসি পর্যন্ত নানা রকম কোয়েশ্চেন দেয়। এই বেসরকারীকরণ, বিকেন্দ্রীকরণ, এইগুলো নিয়ে একটা ভিডিও অবশ্যই আমরা পরবর্তীতে করব, এবং এগুলো তোমাদের জানা অবশ্যই অবশ্যই প্রয়োজন। দেখো, আসলে জিডিপি হচ্ছে সারা দেশের সার্বিক, মানে সমস্ত উৎপাদিত দ্রব্য, সেবা বা সার্ভিসেস, বৌদ্ধিক মূল্য বা ইন্টেলিজেন্স, এই যে 3টে বিষয়, উৎপাদিত দ্রব্য, সার্ভিস এবং ইন্টেলিজেন্স, এর মিলিত মূল্য, সেটাকেই বলছি জিডিপি। তাহলে জিডিপি কি? জিডিপি সমান হচ্ছে মোট উৎপাদিত দ্রব্য, প্রোডাক্ট যত উৎপাদন হলো, তার সঙ্গে সার্ভিসেস যত দেওয়া হলো, এই সার্ভিসেস কী কী সেগুলো নিয়েও আলোচনা করব, এর সঙ্গে ইন্টেলিজেন্স, এই বৌদ্ধিক দিক থেকেও অনেক মূল্য আসে। এই যে মোট মূল্য, এটাকেই বলা হয় জিডিপি। তাহলে জিডিপি কি? আর টোটাল মেজার অফ দ্য টোটাল ফ্লো অফ গুডস, সার্ভিসেস অ্যান্ড ইন্টেলিজেন্স বাই দ্য ইকোনমি ওভার এ স্পেসিফিক টাইম অফ পিরিয়ড। নর্মালি এই স্পেসিফিক টাইম অফ পিরিয়ডটা 1 ইয়ারের হয়। তাহলে জিডিপি কি? একটা দেশের মোট উৎপাদিত দ্রব্য, আমরা প্রোডাক্ট বা গুডস বলতে পারি, তার সঙ্গে মোট সার্ভিসেস বা সেবা এবং ইন্টেলিজেন্স বা বৌদ্ধিক যে মূল্য, সেই সবগুলোকে যোগ করলে ওই দেশের জিডিপি পেয়ে যাই। এরপর আমরা জানবো রেপো রেট। রেপো রেট কি জানবো? রেপো রেট। রেপো রেট বিষয়টা ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে ব্যাংক, আমাদের অনেক রাষ্ট্রায়ত্ত ব্যাংক আছে, এই ব্যাংকগুলো আরবিআই এর কাছ থেকে যে নির্দিষ্ট সুদের হারে অর্থ ঋণ নেয়, মানে এর ফলে কি হয়? বাজারে টাকার যোগান অপ্রতিহত রাখতে হলে কি করতে হবে? আরবিআই এর কাছ থেকে ঋণ নিতে হবে, কারণ ব্যাংকের তো নিজের টাকা। দেখো, এই রেপো রেটের ফলে কি হয় না, বাজারে টাকার যোগান ঠিক থাকে। তাহলে কি হলো না, আরবিআই এর থেকে ব্যাংকগুলো টাকা নিল যে রেট অফ ইন্টারেস্টে, সেটাকেই আমরা বলবো রেপো রেট। এর ফলে কি হবে? বাজারে টাকার যোগানটা ঠিক থাকে এই টাকা দেওয়া নেওয়ার ফলে। এইবার দেখো, সবসময় তো এরকমটা নয় যে সবসময় আরবিআই এর কাছ থেকে টাকা নেবে ব্যাংকগুলো, সবসময় আরবিআই এর কাছ থেকে ব্যাংকগুলো টাকা নেবে এরকম বিষয়টা নয়। অনেক সময় কি হয়, ব্যাংকের থেকে আরবিআই টাকা নেবে। কি করবে? ব্যাংকের থেকে টাকা নেবে আরবিআই, এবং সেটা খুব কম সময়ের জন্যই নেয়। যে রেট অফ ইন্টারেস্টে টাকা নেবে, যে রেট অফ ইন্টারেস্টে টাকা নেবে, সেটাকে আমরা বলবো রিভার্স রেপো রেট। রিভার্স রেপো রেট। তাহলে রিভার্স রেপো রেট কি না, যে হারে অত্যন্ত কম সময়ের জন্য আরবিআই অন্যান্য ব্যাংকগুলির কাছ থেকে টাকা ঋণ নেয়, আর সেটাকেই বলা হয় রিভার্স রেপো রেট। এর ফলে কি হয়? বাজারে টাকার যোগানের হ্রাস পড়ে, অর্থাৎ বাজারে টাকার যোগান কমে যায়। এইবার আমরা জানবো
ইনফ্লেশন, এইবার আমরা জানবো ইনফ্লেশন। ইনফ্লেশন বিষয়টা আসলে কি? দেখো, ইনফ্লেশন নিয়ে আমরা প্রত্যেকে কথা বলি। একটি নির্দিষ্ট সময় অন্তর দ্রব্যমূল্যের বৃদ্ধিকে আমরা বলি ইনফ্লেশন। তাহলে কি? একটি নির্দিষ্ট সময় অন্তর দ্রব্যমূল্যের বৃদ্ধিকে বলি ইনফ্লেশন। অর্থাৎ তোমার কাছে যে টাকা আছে সেটা দিয়ে তুমি যখন জিনিস কিনতে গেলে দেখলে দাম বেড়ে গেছে, কেন বাড়ে, কি বিষয়ের ওপর বাড়ে, এগুলো নিয়েও আমরা পরবর্তীতে আলোচনা করব। আজকে জাস্ট বিষয়টার সঙ্গে পরিচিতি করিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে মনোপলি। এই মনোপলি কথাটার অর্থ কি? না, একজন বিক্রেতা কেবলমাত্র একটি মাত্র দ্রব্য বিক্রি করে। একজন বিক্রেতা কি করবে? কেবলমাত্র একটি দ্রব্য বিক্রি করবে। এই বিষয়টাকে বলা হয় মনোপলি। দ্যাট ইজ সিঙ্গেল সেলার সেলিং সিঙ্গেল প্রোডাক্ট। একজন বিক্রেতা কেবলমাত্র একটা প্রোডাক্টই বিক্রি করছে। এরপর হচ্ছে মনোপ্লিস্টিক কম্পিটিশন। এই মনোপ্লিস্টিক কম্পিটিশন বিষয়টা কি? না, আলাদা আলাদা পণ্যের বিক্রয়ের জন্য আলাদা আলাদা অনেক সংখ্যক বিক্রেতার উপস্থিতি। আবার শোনো, আলাদা আলাদা পণ্যের বিক্রির জন্য আলাদা আলাদা অনেক সংখ্যক বিক্রেতার উপস্থিতি, একে বলা হয় মনোপ্লিস্টিক কম্পিটিশন। তাহলে এক্সিস্টেন্স অফ টু মেনি সেলার্স সেলিং ডিফারেন্সিয়েটেড প্রোডাক্টস। এরপর হচ্ছে বাইল্যাটারাল মনোপলি, একটা টার্ম আসে, বাইল্যাটারাল মনোপলি। এই বাইল্যাটারাল মনোপলি বিষয়টা কি? না, একজন বিক্রেতার জন্য কেবলমাত্র একজন ক্রেতা উপস্থিত, সেটাকে বলি আমরা বাইল্যাটারাল মনোপলি। একজন বিক্রেতার একজন মাত্র ক্রেতা আছে, এটাই হচ্ছে বাইল্যাটারাল মনোপলি। যদি আমরা ইংরেজিতে বলি কি বলবো? এক্সিস্টেন্স অফ সিঙ্গেল বায়ার অ্যান্ড সিঙ্গেল সেলার। এরপর হচ্ছে মনোপসনি, MONOPSONY। এই মনোপসনিটা কি? মনোপসনি এটা হচ্ছে একজন ক্রেতার কেনা দ্রব্যটি নির্দিষ্ট হবে। আমি সবসময় রুই মাছই কিনবো, একজন ক্রেতার কেনা দ্রব্যটি নির্দিষ্ট হবে। এরপর হচ্ছে অলিঙ্গপলি, OLINGOPOLY। এই অলিঙ্গপলি বিষয়টা কি? অলিঙ্গপলি হচ্ছে নানান বিক্রেতা, মানে একাধিক বিক্রেতা থাকবে এবং একাধিক দ্রব্য থাকবে। এর ফলে বাজারে দামের লড়াই দেখা যাবে। কী হবে? একাধিক বিক্রেতা এবং একাধিক দ্রব্য থাকবে, যার ফলে বাজারে দামের লড়াই হবে। এটাই হচ্ছে ইউজুয়াল কন্ডিশন, দ্যাট ইজ এক্সিস্টেন্স অফ ফিউ সেলার্স অ্যান্ড ফিউ প্রোডাক্টস, দ্যাট ইজ প্রাইস ওয়্যার ইজ এ কমন ফিচার। তো আজকে এখানেই ভিডিওটা শেষ করছি। আর বেশি তথ্য দিয়ে তোমাদের মাথাটা ভারাক্রান্ত করব না। আশা করি আজকে এনাফ ডেটা তোমাদের সাথে শেয়ার করলাম এবং এগুলো থেকে তোমরা অনেক উপকৃত হবে। আর হ্যাঁ, আজকের ভিডিওটা কোনোভাবে একটুও স্কিপ করবে না, কারণ পরবর্তী ভিডিওগুলো নির্ভর করছে প্রথম ভিডিও এবং আজকের ভিডিওর ওপর। অর্থনীতির টার্মগুলো জানা কতটা জরুরি এবং কতগুলো কোয়েশ্চেন বিভিন্ন বছর এই পোর্শন থেকে এসেছে সেটা তোমাদের আলাদা করে আর বলে দিতে হবে না আশা করি। ভালো থেকো, সঙ্গে থেকো। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর প্লিজ শেয়ার করো। ধন্যবাদ।